জালের ভেতর মাছ নয়, আটকা পড়লো মায়াবী আলোয় ঘেরা এক স্ফটিকের বোতল, আর সেই বোতলের ভেতর বন্দি স্বয়ং পাতালপুরীর রাজকন্যা। এক সামান্য জেলে আর এক অমর রাজকন্যার এমন এক প্রেমের গল্প যা কাঁপিয়ে দিয়েছিল খোদ পাতাল রাজ্যের সিংহাসন। ভালোবাসার প্রমাণ দিতে একজন সামান্য মানব জেলেকে যদি পাতালপুরীর লেলিহান স্রোতের আগুনে ঝাঁপ দিতে বলা হয়, তবে সে কি করবে? যার কাছে কোনো জাদু শক্তি নেই, কোনো সৈন্যবাহিনী নেই, সে কিভাবে পাতাল রাজ্যের অন্ধকার রাজত্ব থেকে ছিনিয়ে আনবে তার প্রাণের চেয়েও প্রিয় রাজকন্যাকে? এটি শুধু একটি রূপকথা নয়, এটি মৃত্যুর খাত পেরিয়ে এক জেলের অমর প্রেমিকের রূপে জন্ম নেওয়া এক অবিশ্বাস্য কাহিনী। অনেক কাল আগের কথা, বিশাল এক মোহনার কাছে ছোট এক কুঁড়ে ঘরে একাকী বাস করত এক তরুণ জেলে। তার নাম নয়ন। নয়ন ছিল বড়ই বাবু প্রকৃতির। সারাদিন সে তার ডিঙ্গি নৌকায় জাল ফেলে মাছ ধরত, আর রাতে নৌকায় শুয়ে আকাশে তারা গুনত। তার কেউ ছিল না, কেবল ওই বিশাল সমুদ্রই ছিল তার একমাত্র সঙ্গী। একদিন পূর্ণিমার রাতে নয়ন সমুদ্রে জাল ফেললো। চাঁদের আলো সমুদ্রের জাল তখন রূপোর মতো ঝিকমিক করছিল। হঠাৎ আর জালে প্রচন্ড টান পড়লো। নয়ন ভাবলো, আজ নিশ্চয়ই খুব বড় কোনো মাছ ধরা পড়েছে। অনেক কষ্টে সে জাল টেনে নৌকায় তুললো, কিন্তু একই জালের ভেতর কোনো মাছ নেই, বরং রয়েছে অদ্ভুত এক আলো স্ফটিকের বোতল। বোতলটির ভেতর থেকে একটা মায়াবী লালচে বেগুনি রঙের আলো ঠিকরে বেরোচ্ছে। বোতলটির মুখে একটা পিতলের ছিপি শক্ত করে আটকানো ছিল। নয়নের মনে ভীষণ কৌতূহল হলো। সে জোড়াজুড়ি করে যেই না ছিপটা খুললো, অমনি বোতলের ভেতর থেকে তীব্র লাল রঙের ধোঁয়া বের হতে লাগলো। ধোঁয়াটা নৌকার ওপর ছড়িয়ে গিয়ে এক অপরূপ সুন্দরীতে পরিণত হলো। মেয়েটির গায়ের রং চাঁদের আলোর মতো ফর্সা, পরনে কালো রেশমের পোশাক, আর সারা গায়ে হীরা ও চুন্নির মতো দামি সব রত্নের গয়না। তার চোখ দুটো টানা টানা এবং অদ্ভুত মায়ায় ভরা। নয়ন অবাক হয়ে পিছিয়ে গিয়ে বলল, কে কে তুমি? তুমি কি সমুদ্রের কোনো দেবী? মেয়েটি মিশি হেসে অথচ কিছুটা বিষণ্ণ কণ্ঠে বলল, ভয় পেও না, আমি সমুদ্রের কেউ নয়, আমি পাতালপুরীর রাজকন্যা, আমার নাম রূপসা। নয়ন বিস্ময়ে হতবাক হয়ে গেল। পাতালপুরীর রাজকন্যা? তা তুমি এই বোতলে বন্দী হয়ে সমুদ্রে এলে কি করে? রূপসা একটি দীর্ঘশ্বাস ফেলে তার দুঃখের কথা শোনালো। পাতালপুরীতে বাস করত এক ভয়ঙ্কর ও নিষ্ঠুর নাগরাজ, নাম তার তক্ষক। তক্ষক চেয়েছিল রূপসাকে জোর করে বিয়ে করে পাতালপুরীর সিংহাসন দখল করতে। রূপসা যখন এই বিয়েতে প্রবল আপত্তি জানালো, তখন তক্ষক ক্ষিপ্ত হয়ে কালো জাদুর সাহায্যে তাকে এই বোতলে বন্দী করে। তারপর বোতলটি পাতালের এক অন্ধকূপে নদীতে ফেলে দেয়। সেই নদী অনেক পথ পেরিয়ে মিশেছে এই সমুদ্রে। রূপসার কথা শুনে নয়নের দয়ালু মন কেঁদে উঠলো। সে রূপসাকে অভয় দিয়ে নিজের ছোট কুঁড়ে ঘরে নিয়ে এলো। এরপর থেকে শুরু হলো এক নতুন অধ্যায়। রূপসা কখনো সূর্যের আলো দেখেনি, কখনো বৃষ্টির স্পর্শ পায়নি, কখনো পাখির ডাক শোনেনি। পাতালপুরীর জীবন ছিল অন্ধকার আর রত্নের ঠান্ডা আলোয় ঘেরা। নয়ন প্রতিদিন সকালে রূপসাকে নিয়ে যেত সমুদ্রের তীরে। তাকে দেখাতো কিভাবে সূর্য উঠে, কিভাবে ভোরের আলোয় পৃথিবী রঙিন হয়। বর্ষার দিনে তারা দুজন টিনের চালে বৃষ্টির শব্দ শুনতো। নয়ন এই সরলতা, তার অকৃত্রিম যত্ন আর প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য রূপসার মন জয় করে নিল। অন্যদিকে নয়ন ও রূপসার ওই মায়াবী চোখ আর স্নিগ্ধ হাসির প্রেমে পড়ে গেল। জেলের এই গরিবের কুঁড়ে ঘরে পাতালপুরীর রাজকন্যার এক অদ্ভুত সুন্দর প্রেমের সংসার গড়ে উঠল। তারা একে অপরকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারত না। কিন্তু সুখের দিনগুলো হঠাৎ মেঘ ঘনিয়ে এলো। তখন তার জাদুর সাহায্যে জানতে পারলো যে রূপসা বোতল থেকে মুগ্ধ হয়ে এক সাধারণ জেলের সাথে প্রেম করছে। রাগে অন্ধ হয়ে তখন পাতাল থেকে উঠে এলো পৃথিবীর বুকে। একদিন রাতে প্রচন্ড ঝড়ে সমুদ্র উতাল হয়ে উঠলো। জলের ভেতর থেকে বিশাল এক সাপের রূপ ধরে উঠে এলো তখন। তার ফোঁস ফোঁস শব্দে চারপাশ কেঁপে উঠলো। তখন গর্জন করে বলল, রূপসা, তুই একজন সামান্য মানুষের জন্য আমাকে প্রত্যাখ্যান করেছিস। আজ আমি এই জেলেকে শেষ করে তোকে আবার পাতালে টেনে নিয়ে যাব। তখন তার বিষাক্ত নিঃশ্বাস দিয়ে নয়নের কুঁড়ে ঘর জ্বালিয়ে দিল। নয়ন রূপসাকে আড়াল করে দাঁড়ালো। রূপসা কাঁদে কাঁদে বলল, নয়ন, তুমি ওকে আটকাতে পারবে না, ও অনেক শক্তিশালী, আমাকে ওর সাথে যেতে দাও, অন্তত তুমি বেঁচে যাবে। কিন্তু নয়ন রূপসার হাত ধরে শক্ত করে ধরে বলল, ভালোবাসা হার মানতে জানে না রূপসা, আমি বেঁচে থাকতে তোমাকে ওই অন্ধকারের রাজ্যতে ফিরে যেতে দেব না। নয়ন জানতো তখন পাতালের জীব, সে আলো আর আগুন সহ্য করতে পারে না। তখন যখন নয়নকে গিলে খাওয়ার জন্য বিশাল হা করে এগিয়ে এলো, নয়ন তার নৌকায় রাখা মাছের তেলের বড় পাত্রটি তখকের গায়ে ছুঁড়ে মারলো। তারপর জ্বলন্ত একটি মশাল ছুঁড়ে দিল সেই তেলের উপর। মুহূর্তের মধ্যে তখকের শরীর দাউ দাউ করে আগুন ধরে গেল। ঠিক সেই মুহূর্তেই পূব আকাশে ভোরের সূর্য উঁকি দিল। সূর্যের প্রথম তীক্ষ্ণ আলো আর আগুনের তাপে পাতালের নাগরাজ তখক যন্ত্রণায় ছটফট করতে
করতে পাথর হয়ে গেল এবং ভেঙে টুকরো টুকরো হয়ে সমুদ্রের অতলে তলিয়ে গেল। তক্ষকের মৃত্যুর সাথে সাথে পাতালের সমস্ত কালো জাদুর অবসান হলো। ভোরের মিষ্টি আলো নয়ন আর রূপসা একে অপরের দিকে তাকালো। দুজনেরই চোখে তখন আনন্দ অশ্রু। রূপসা বুঝতে পারলো পাতালপুরীর মণিমুক্তার সেই নয়নের ভালোবাসার এই পৃথিবীর সূর্যের আলো অনেক বেশি দামি। পাতালপুরীর রাজকন্যা রূপসা আর পাতালের অন্ধকারে ফিরে গেল না। সে নয়নের হাত ধরে পৃথিবীর আলোতেই তার বাকি জীবন কাটানোর সিদ্ধান্ত নিল। তক্ষকের মৃত্যুর পর নয়ন আর রূপসার জীবন রূপকথার মতোই সুন্দর হয়ে উঠছিল। সমুদ্রের তীরে ছোট সেই কুঁড়ে ঘরটি ভালোবাসার উষ্ণতায় যেন রাজপ্রাসাদকেও হার মানাতো। রূপসা ধীরে ধীরে পৃথিবীর আলো, বাতাস, পাখির গান আর মানুষের সরলতার সাথে নিজেকে মানিয়ে নিয়েছিল। নয়ন যখন মাছ ধরে ফিরত, রূপসা তার জন্য অপেক্ষা করত। দিনগুলো কাটছিল পরম শান্তিতে, কিন্তু তারা জানতো না তাদের এই সুখের ওপর আরো এক বিশাল কালো ছায়া ঘনিয়ে এসেছে। রূপসা ছিল পাতালপুরীর দৌর্দ প্রতাপ রাজা ভূধর এর একমাত্র কন্যা। রাজা ভূধর জানতে পারলেন যে তক্ষক মারা গেছে এবং তার মেয়ে রূপসা এক সামান্য জেলের সাথে পৃথিবীর বুকে সংসার পেতেছে। অহংকারী রাজা ভূধর অপমানে জ্বলে উঠলেন। পাতালের রত্নখচিত সিংহাসনের উত্তরাধিকারী এক তুচ্ছ মানব জেলের ঘরে থাকবে, এটা তার কাছে ছিল চরম অবমাননাকর। একদিন অমাবস্যার দুপুরে হঠাৎ আকাশ ঘোর মেঘে ডেকে গেল। সমুদ্রের ঢেউগুলো পাহাড়ের মতো উঁচু হয়ে আসতে পড়তে লাগলো। নয়ন আর রূপসা ভয় পেয়ে কুঁড়ে ঘরের বাইরে বেরিয়ে এলো। হঠাৎ তাদের চোখের সামনে সমুদ্রের তীরবর্তী মাটির প্রচন্ড শব্দে দুভাগ হয়ে ফেটে গেল। সেই গভীর ফাটল থেকে তীব্র নীল আর লাল আলো ঠিকরে বেরিয়ে এলো। মাটির নিচ থেকে উঠে এলো এক বিশাল স্বর্ণরথ, যা টানছিল চারটে ভয়ঙ্কর পাতাল দানব। রথের ওপর দাঁড়িয়েছিলেন স্বয়ং পাতালরাজ ভূধর। তার মাথায় হীরা খচিত মুকুট, চোখে জ্বলন্ত ক্রোধ। রূপসা আতঙ্কে চিৎকার করে উঠল, পিতা! রাজা ভূধর মেঘের মতো গম্ভীর গর্জন করে বললেন, রূপসা, তুই আমার রাজবংশের মুখে চুনকালি মেখেছিস। এক সামান্য আয়ুহীন মানুষের জন্য তুই পাতালের ঐশ্বর্য ত্যাগ করেছিস। আজ আমি তোকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। নয়ন রূপসাকে নিজের পেছনে আড়াল করে সাহসের সাথে বলল, মহারাজ, আপনার মেয়ে এখন আমার স্ত্রী। আমরা একে অপরকে ভালোবাসি, আমি ওকে যেতে দেব না। রাজা ভূধর অটহাসি হেসে উঠলেন, ভালোবাসা এক তুচ্ছ মানুষের মুখে? তুই কি জানিস আমার এক আঙ্গুলের ইশারায় তোর অস্তিত্ব মুছে যেতে পারে? এই বলে রাজা ভূধর তার হাতের রাজদণ্ড দিয়ে মাটিতে আঘাত করলেন। মুহূর্তের মধ্যে এক অদৃশ্য জাদুকরী শক্তি নয়নকে শূন্য তুলে সাজরে দূরে আশ্রে ফেলল। নয়ন জ্ঞান হারালো। এরপর রাজা তার জাদুর সাহায্যে রূপসাকে জোর করে রথে তুলে নিলেন। রূপসা কাঁদতে কাঁদতে চিৎকার করতে লাগলো, নয়ন, আমাকে বাঁচাও নয়ন। কিন্তু চোখের পলক মাটির ফাটলো না। বুঝে গেল রাজা ভূধর রূপসাকে নিয়ে ফিরে গেল পাতালের অন্ধকারে। জ্ঞান ফিরার পর নয়ন দেখলো চারপাশ শান্ত, কিন্তু তার প্রাণের চেয়ে প্রিয় রূপসা আর নেই। বুক ফাটা আর্তনাদ করে কেঁদে উঠল নয়ন। দিন যায়, রাত যায়, নয়ন খাওয়া দাওয়া ছেড়ে সমুদ্রের তীরে বসে থাকে। একদিন রাতে সমুদ্রের জল থেকে উঠে এলো 1000 বছরের প্রাচীন এক সিন্ধু কাসিম। কাসিমটি মানুষের বাসায় নয়নকে বলল, কাঁদলে তুমি তোমার রূপসাকে ফিরে পাবে না যুবক। পাতালপুরীতে যাও, সাধারণ মানুষের কর্ম নয়, তবে তোমার ভালোবাসার জোর যদি খাঁটি হয় তবে উপায় আছে একটা। নয়নের চোখ জল মুছতে মুছতে বলল, আমাকে পথ বলে দিন। রূপসার জন্য আমি নিজের জীবন দিতেও পারি। কাসিমটি বলল, সমুদ্রের একদম তলদেশে, যেখানে সূর্যের আলো কোনোদিন পৌঁছায়নি, সেখানেই রয়েছে মরণ খাদ। ওই খাদের শেষ প্রান্তে আছে পাতালপুরী। কাসিমটি তার মুখ থেকে এক উজ্জ্বল মুক্ত বের করে দিলে, এটি মুখে রাখলে তুমি জলের নিচে শ্বাস নিতে পারবে এবং আলো তোমাকে অন্ধকারের দানবদের থেকে বাঁচাবে। নয়ন আর এক মুহূর্ত দেরি করলো না। মুক্তটি মুখে পুরে সে ঝাঁপ দিল গভীর সমুদ্রে। শুরু হলো এ দীর্ঘ এক ভয়ঙ্কর যাত্রা। জলের যত গভীরে সে যেতে লাগলো, চারপাশের পরিবেশ তত হিমশীতল আর অন্ধকার হতে শুরু করলো। অবশেষে নয়ন পৌঁছালো সেই মরণ খাদে। খাদের নিচে বিশাল আকার পাথরের তৈরি এক দরজা। পাহারায় রয়েছে দুটো পাথরের রাক্ষস। নয়ন তার বুদ্ধিকে কাজে লাগালো। সে তার জেলের জালটি নিয়ে রাক্ষস দুটোর চোখের ওপর ছুঁড়ে মারলো। রাক্ষসরা কিছু দেখার আগে সে দ্রুত দরজার ফাঁক গলে ভিতরে প্রবেশ করলো। দরজা পার হতেই এক নতুন জগৎ। এটি পাতালপুরীর চারদিকে সোনা, রূপা, হীরা আর চুন্নির পাহাড়, কিন্তু কোথাও কোনো উষ্ণতা নেই, গাছের সবুজ নেই, সূর্যের আলো নেই। নয়ন অনেক কষ্টে পাতাল রাজ্যের বিশাল স্ফটিকে পৌঁছালো। নয়নকে দেখে রূপসা ছুটে আসতে চাইলো, কিন্তু অদৃশ্য এক শিকল তাকে আটকে রাখলো। রাজা ভূধর সিংহাসন থেকে দাঁড়িয়ে অবাক হয়ে বললেন, এক সামান্য মানুষ, আমার পাতালপুরীতে তোর এত সাহস? নয়ন মাথা উঁচু
উঁচু করে বলল, ভালোবাসা মানুষকে মৃত্যুর মুখে দাঁড়াতেও শেখায়। মহারাজ, আপনার রাজ্যতে অগাধ রত্ন থাকতে পারে, কিন্তু আপনার মনের ভালোবাসা নেই। রূপসাকে আমার কাছে ফিরিয়ে দিন। রাজা বুধর ক্রুধ হেসে বললেন, বড় বড় কথা বলছিস, ঠিক আছে, তাহলে তোকে ভালোবাসার পরীক্ষা দিতে হবে। যদি ব্যর্থ হস তবে তুই পাথরের মূর্তি হয়ে থাকবি। রাজা তার জাদুর দণ্ড গোড়াতে দরবারের মাঝখানে এক ভয়ঙ্কর নীল আগুনের কুণ্ডলী জ্বলে উঠল। রাজা বললেন, এই সত্যের আগুন, এর ভেতর দিয়ে হেঁটে তোকে রূপসার কাছে পৌঁছাতে হবে। তোর যদি বিন্দু মাত্র লোভ মোহ মিথে থাকে তবে এই আগুন তোকে পুড়িয়ে ছাই করে দেবে। আর যদি তোর ভালোবাসার সত্যি হয় তবে এই আগুন তোর কিছুই করতে পারবে না। রূপসা আর্তনাদ করে উঠল, না নয়ন, যেও না, এই আগুন দেবতাদেরও পুড়িয়ে দেয়। কিন্তু নয়ন একটুও ভয় পেল না। সে রূপসার চোখের দিকে তাকালো। তার মনে পড়ে গড়ল তাদের কুড়ে ঘরে সেই মিষ্টি দিনগুলোর কথা, রূপসার সেই স্নিগ্ধ হাসির কথা। রূপসার প্রতি তার অকৃত্রিম ভালোবাসা ছাড়া তার বুকে আর কিছুই ছিল না। ধীর পায়ে নয়ন সেই নীল আগুনের ভেতর প্রবেশ করলো। সবাই স্তব্ধ হয়ে দেখলো আগুনের লেলিহান শিখা নয়নকে ছুঁতেই পারছে না। বরং নয়ন যখন আগুনের ওপর পা ফেলছিল তখন সে আগুন থেকে নীল রঙের পদ্ম ফুল ফুটে উঠছিল। নয়ন অক্ষত অবস্থায় আগুনের কুণ্ডলী পার হয়ে রূপসার কাছে পৌঁছালো। সে হাত বাড়াতেই রূপসা অদৃশ্য শেকল ভেঙে চুরমার হয়ে গেল। রাজা বুধর নিজের